আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন গল্প। আর হ্যাঁ, তোমরা কমেন্টও জানাইও এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে। তো বেশি কথা বলবো না। চলো শুরু করি নতুন গল্প। হ্যাঁ ওরা বাইর দিকে যাস না। ওই মুখে ঘটক যাইতে দেখছি। হ্যাঁ নে আয় আমাকে লগে লুকাই থাক। আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথে থমকে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যার আঁধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস চলছে। ভোর ও ধান কাটার মৌসুম, তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ। জোকের আড়ালে ঝিঝি পোকা ঢাইকে যাচ্ছে। পাশে গোয়ালঘর থেকে বাছুরের গলা বাঁধা ঘন্টা টুংটাং শব্দ ভেসে আসছে। চোর এলে যাতে সহজে বোঝা যায়, তাই আরিজ ভাই ছোট্ট দুটো ঘন্টা বেঁধে দিয়েছে। এ নিয়ে কত হাসাহাসি করছে ওরা। আকাশে দস্যুর মেঘে ঘন ঘটা। না জানি কত বড় ঝড় ওঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতে মনে হলো বোয়ালের ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গলে বিদায়, মশা উপদ্রব বেশি। মশা কামড়ালে অবলা গরু দুটো চটপট করে। একটু খুঁটে কিংবা ধূপের ধোঁয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখানে কার কথা শুনতে পেল? কে ডাকলো? তার নাম ধরে তো ডাকলো মনে হচ্ছে। সে দূরের কথা একটু কম শোনে, কিন্তু এ ভর সন্ধ্যের দিকে কে আসবে? ছোট্ট নয় তো। সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কেউ নেই। কাউকে দেখতে পেল না। ডানে বামে সামনে পেছনে মানুষের চিহ্নই নেই। তাহলে কি মনের ভুল? হবে হয়তো। সে যাওয়ার জন্য পা বাড়াতে পাশের জঙ্গলে কেমন নড়ে চড়ে উঠল। পা তার পাক দিয়ে দিয়ে রাতখানা মুখ দেখা গেল। সে হাত নিয়ে পিস পিস করে তাকে ডাকছে। খানা চামড়ি, এদিকে তাকা। কানেও হুনোস না? বালডা আমার। দিয়া দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখলো দিয়ে নয়। এখানে ধারা সারা হিয়া রয়েছে। বড় কচু পাতার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতে তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো। হরা, হেই ওরা, কই গেলি? বাইক তাই তোর মা? তখন ধারা বলে উঠল, বিয়া বইতে না ছেলে জলদি এনে আইসেম রি, নয়তো সংসার যা ঘটকের সামনে বইয়া রাখবো। মায়ের ডাক আর ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিচে ঘটক তাদের বাড়িতে ঢুকেছে। নয়তো মায়ের সামনে দিয়ে তো হলো। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এই ঘটককে দেখলে গ্রামের পাই কুমারী মেয়েরাই লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ে ডাঙ্গার হলে তার পেছনে লেগে থাকে এ লোক। যাকে নজরে করে তাকে ভিড় পিড়িতে বসিয়ে ছাড়ে। যত মেয়ের বয়স কম হোক বা পড়ার দোহাই দেখ, কাজ হয় না। যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সবকিছু। বিয়ে ছাড়া কোনো গতিই নেই। বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারে ঘাটি টানা মেয়েদের জীবনে একমাত্র লক্ষ্য বলা বাহুল্য। যেসব বাড়ি বিবাহযোগ্য মেয়ে আছে, সেসব বাড়িতে টু মারতে থাকেন, যেন ওগুলো ওনার মামার বাড়ি না ডাকলেও আসা যায়। আর এসে যে কাজটা করে, মুখে পান ঘুচে গরুর মতন জবর কাটতে কাটতে বাক্যের নাম গুণ কীর্তন শুরু করে। তন্মধ্যে প্রধান 4টি গুণ। এমন ছেলে দুনিয়া আর দুইটাই নেই। মেলা জমিজমা, বড় ব্যবসা, ছেলে ভদ্র, পুরনো সেই কলিসন্ধি ঘাটতে থাকেন। যা একবার শুরু করলে থামার নামই নেয় না। যেন মিথ্যে কথা জলজান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এত মিথ্যে বলে, এর বউ একে মারে না, কিভাবে মারবে? একটা পা ল্যাংড়াও তো হয় না। হলেও অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকতো। শুধু ওই লোকের অত্যাচার, বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাসির হয়, এরপর ধরে বেঁধে বিয়ে। এভাবে তো সুমাইয়া আর হুমায়রার আপাদের বিয়ে হয়েছিল। বড় বোনদেরকে বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছেন উনি। যদি এর একটি কারণ রয়েছে, কারণ হলো দারাসারা দিয়া হিয়া। আর সে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেলে খবরের মধ্যে পেলিয়েছে। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমন ভাবে তাকিয়েছিল যেন পৃথিবীর সবটুকু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখ দেখে বুঝছিলেন এই কাজ তারাই করছিল। তারপর উনি তাদের পেছনে লেগে আছেন, যেন দুদলের অদৃশ্য খেলা চলছে যে, তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস, এবার তোদের বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করব। আর তাদের কথা, বুড়া তুই যত পাত্র নিয়ে আসিস আমরা কিছুতে ধরা দেব না, বিয়ে করব না। পায়ের কাছে ঢিল পড়তে তার ধ্যান ভাঙলো। পুরো কথা ভাবার সময় নেই। আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল ঢাল কচু পাতা মাথার উপরে টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে 5টা লকলকে কচু গাছ এমনি এমনি পাশাপাশি দাঁড়িয়ে আছে। কেউ নেই এখানে। কিছুটি নেই কচু গাছে। নিচে কে বা থাকবে? তবে মশাগুলো যেন
হিট লেগেছে, জায়গা জাঁকিয়ে এসেছে, হাত পা গাল গার যেখানে জায়গা পাচ্ছে সেখানে হোল ফুটিয়ে রক্ত চুষে যাচ্ছে। সে সঙ্গে চুলকানি তো আছে, কিন্তু পাঁচজনের কারো জোরে জোরে চুলকানের সাহসই হচ্ছে না। যদি কচু পাতা নড়ে ধরা খেয়ে যায়, যদি কেউ দেখে ফেলে, তাই মুখখানা বিকৃত করে অনাবৃত মশা কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনো ভুইয়া বাড়ির আঙ্গিনে দেখা যাচ্ছে। আপদটা এখনো বিদায় হয়নি, কিন্তু যেখানে পাঁচটা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে, সেখানে কি নীরবতা বেশিক্ষণ টিকে? টিকে না। টিকানোর চেষ্টা করাও অসম্ভব। এর জন্য বোধহয় সবার প্রথমে ধৈর্য হারালো তারা। হাতে বসা মশাটা পিষে মেরে পিস পিস করে বলল, এই মশা দেখছি মৌমাছিকেও ভাব, মনে হয় মৌমাছিকে ঢিল মারছে। হ্যাঁ না ইয়া, সব ঢিল মিলা কামাইতেছে বাবাকেও কি জ্বালাচ্ছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতে দাঁত চেপে দু একটা গালিয়ে দিল, তারপর বিরক্তি হয়ে বলে, গুলি ডাইলে ভালো হইতো রে। সারা চোখ গোল গোল করে তাকালো, তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, হে বড় সন্ধ্যা, গুলি দিয়ে কি করবি? মশা মারবি? আইনা দিমু? হারে না বাল, হে ঘটকের চোখে বরাবর মারতাম, একেরে কানা কইরা দিতাম। কানা হলে কারো বিয়ে ঠিক করতে পারতো না, সারাদিন নিজের বউয়ের আঁচল ধইরা ঘুরতো। আমরাও শান্তি পাইতাম, হের বউ খুশি হইতো। কথাটা শেষ হইতে হিয়ার মুখ চেপে হাসি আটকানোর চেষ্টাই করলো, কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়ে গেল। অরাহ ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়া অবশ্য হাসলো না। সে অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোরা গুলি চিনতে আসোস? আমি যে বন্ধনী ভাইরাও যাইতে পারি নাই। প্যাডে ভিতর গুরুমুরু করতেছে, হন্নাডো ভার তুমি দরজা দুলাই আইছি। এখন কোনো পোলাপান আইলো লজ্জায় মরে যাবো। দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও দড়া খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। চারজনের কাজ চাপছে, হাসির চোটে চোখের পানি চলে আসছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো। পাঁচ জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কে নড়ল না, শব্দ করলো না, শুধু বুকের ভিতর ধুপ ধুপ করে কাঁপতে লাগলো। ঠিক তখন পরিচিত কণ্ঠ শুনে তাদের ঠোঁটের হাসি বদল, স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর কান খাড়া করে শুনলো আরিজের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়াগর বিয়ের প্রস্তাব আনবেন, খুব ভালো কথা। ওগো মাইয়া বিয়া দিব নাকি সাইজা রাখবো ওগো ব্যাপার, তয় আমার বাড়িতে ফুলেও পা বাড়াইলে পা ভাঙ্গা সুরমার কইটা দিমু। আমি আমার বোনটি এখন বিয়া দিব না। কানে ঢুকছেনি আমার কথা, নাকি কাজে কইরা দেখামো? আর যে মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সময় থাকে না তখনই আসেন, বাড়ির মহিলাদের ব্রেন ওয়াশের চেষ্টা করেন। আরিজের মাকে যথেষ্ট বুঝিয়েছেন, কিন্তু ছেলেটাকে বোঝানো যায় না। ছেলেটা কেমন মারমুখো স্বভাবে, তাই উনি জোরপূর্বক হেসে বলেন, বিবাহযোগ্য মাইয়েরা আগুনের লাহান হয়, ওগুলো বেশি দিন ঘরে রাখতে নেই, বদনামি হয়। যুগ জামানাও ভালো না, এখনকার মাইয়ারা পেট থেকে কইরা পিড়িতে রীতিনীতি ভুইসা যায়, সিপাই সাপাই ঢলাঢলি করে, এরপর বাপ মায়ের সম্মান খাইয়া দুদিনের লাঙ্গের সঙ্গে পালাইয়া যায়। এর থিকা বিয়ে দেওয়ানি বালা। আমি ভালোর জন্য আহি আরিস, রাগ করে না বাপ, আমার বেলা আমি বুঝি, আপনারে কষ্ট করার লাগতো না। এবার রাস্তা মাপেন দেখি। তা তুমি বিয়ে করতে না? পাত্রী দেখবো। একখান পরীর সন্ধান আছে, ছবি দেখবা দেখাই। না, আপনার পরী আপনি নিজের গলায় ঝুলাইয়া বইয়া থাকেন, ওইসব পরী পরী আমার লাগতো না। এই কথা শুনে ঘটক বেজার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়াল, খুব কড়া কথাই বলে। উনি যেতে আরিস কলে ঢুকে গরুকে খড় পুড়িয়ে দিল, পানি খাওয়ালো, তারপর শুনিয়ে শুনিয়ে বলল, 1 মিনিটের মধ্যে সবটি বাইরে বাইর হবে, নাইলে কাঁচা কঞ্চি দিয়া বাইরিয়া ভূত বানাইয়া দিম। বইয়া বইয়া সবটি গোবরের গন্ধ গেলতেছে, গিদরের জোর কোথাকার। কথা শুনে পাঁচজনে মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। দরা সারা হিয়া দিয়া ভুইয়া বাড়ির মেয়ে, আর এই গ্রামের ভুইয়া সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতাও বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর এই কথা যে কতটুকু সত্য তা ওনাদের দেখলে বোঝা যায়। দরা বাড়িতে ঢুকে ওরাও ঢুকলো তার বাড়িতে। তাদের বাড়িটা ভুইয়া বাড়িদের মতন এত বড়ও না, টিনের চালা তৈরি ছোট্ট একটি বাড়ি, যেখানে বড় ভাই আরিজ, বিধবা মা, আর সেখানে থাকে মাত্র 3 সদস্যের ছোট্ট একটি সংসার তাদের। ঘুরে মারা যাবেন মামা। কথাখানা কর্ণ কুহুরে পৌঁছানো মাত্র বেনলা কষে ব্রেক চাপলেন। আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তার থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কা মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তরির লোহান হাতালটা ধরে
কোনো মতে নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, যেন এলিয়েন সে। ওনাকে এভাবে তাকাতে দেখে সেও নিজের দিকেই তাকালো। তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট, ডান হাতের কবজিতে লেদারের রিস্ট বেল্ট আর বাম হাতে স্মার্ট ওয়াচ, গলায় ঝুলেছে প্রিমিয়ার কোয়ালিটি নেক ব্যান্ড, ইয়ারফোন। এই তো, এই বেশ। নিজেকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা ভ্যান গলা ঝুলছে, গামছাটা কোমরে বাঁধলেন। তারপর রেগে খেকিয়ে উঠে বললেন, ছি 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 ছি, আপনি কি করলেন এটি? আমি কেন ঘুরে মারা যাব? আমি ভালো মানুষ, প্রতি শুক্রবার জোহরের নামাজ পড়ে। এই কথা শুনে মুনতাসির থতমত খেয়ে গেল। ওনার রাগের কারণ বোধগম্য হলো না তার। তাই নিজেকে সামলে ঝোরপে উপর খেসে বলল, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে মারা যেতে বলি নাই। আমি বলছি ঘুরে মারা যাবেন কিনা। আবার এখন ঘুরে মারা যাবো নাকি? মস্করা করেন মিয়া? শহরের মানুষ বলে আমাকে গ্রামের ওইসব হাগা পাথার নাম দিয়ে রাখবেন? ভদ্রলোক মনে করে ভেনে তুলছিলাম, এখন দেখি আপনি আস্ত একটা খচ্চর। অকারণে ঘালমন্দ শুনে সে ভোলা ভালা মুখ তাকিয়ে রইল। এই লোককে সে বলছে কি আর উনি বলছে কি? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সিট খোলার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। ওনার এমন রুদ্র মূর্তিতে কি বলবে ভেবেই পেল না সে। তাই শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুচকুচে যাওয়া কাগজখানা বের করলো। তারপর ওনার সামনে ধরলো। ফোনের ফ্ল্যাশ জ্বলে দেখাবে তারও উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতন পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটা কাজে থাকলেও হয়তো বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার ট্রলি হাওয়া। ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটেছে, কিন্তু পেলেও তা হতো, কিন্তু পায়নি। ট্রলিতে জামা কাপড়, জরুরি কাগজপত্র, কত কি যে ছিল, সব গেল। মন্দ ভাগ্য হলে যা হয় আর কি। কিন্তু এখন সেই সব নিয়ে ভাবার সময় নেই। আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচার দরকার। তাই সে মিনমিনি করে বলে, মামা, দয়া করে লেখাটা একটু দেখেন। এই গ্রামের নাম একটা লেখা আছে, কি জেলা বলুন দেখি? এই গ্রামে এসেছি, সেই গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না। কি? আমি আমার গ্রাম চিনি না? এই গ্রামে 14 গোষ্ঠী আমার চেনা জানা। আপনি নামেন গাড়ি থেকে, আপনারে আমি এক পাও লইয়া যাবো না, নামেন। ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলেন। মুন্তাসিরা ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়ায়। সে অসহায় চোখে চারদিকে দৃষ্টি বুলালো। রাস্তার একটা ল্যাম্পপোস্ট নেই। গুটগুটে অন্ধকার ধরনী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোন দিকে যাবে সে ঘড়ির কাঁটাও না দেখেও আন্দাজ করা যায় রাত এখন 9:30। অথচ চারপাশ থেকে মনে হচ্ছে একটা দেড়টা। ঠিক তখনই দূর থেকে একটা টর্চ চেলা আলো কাঁপাতে কাঁপাতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণে একটা মানুষও পাওয়া গেছে। এবার উনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজে থেকে থামলেন। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন। মুরব্বির গোছে এক লোক, পর লুঙ্গি পতুয়া, চোখে মোটটা কাচের চশমা। তিনি টর্চের আলো মুনতাসিরের মুখে মেরে বললেন, এরা কেডা, ঘটনা কি? তোমরা এখানে খাড়ায় রাখছো কেন? মুনতাসির আর সুযোগই বলে না। তার আগে ভ্যানওয়ালা নানির সুরে বলে, দেখছেন চাচা, শহরের থেকে আইসা এই স্যাংরা আমারে কয় গুয়া মারা যাইতে। আমি কি এমন পাপ করছি আমারে এই কথা শুনতে হইব? এবার মুনতাসির বললাম, না 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 চাচা, গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব ঘুরেমরা গ্রামে, আমাকে দেওয়া ঠিকানায় এই নামও লেখা আছে, কিন্তু উনি কিছুতেই বুঝতেছেন না। মুরব্বী দুই পক্ষের কথা মন দিয়ে শুনেন। তারপর চশমা নাকের ডগায় নামিয়ে মুনতাসির থেকে কাগজখানা নিলেন। বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস বলে মুনতাসিরকে বলেন, বাজান, এটা গুয়া মারা না তো, এটা হইল গিয়ে গুয়া মারা। মুনতাসির জবাব যেন রেডি ছিল। সে বলল, দেখেছি আমি। আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে। তাই আমি এতক্ষণ গুয়েমারা গ্রাম খুঁজছিলাম। তাছাড়া এমন নাস্টমার্কা গ্রামের নাম হয় নাকি? বুঝেছি বাজান, তো এক ঘটনা পেছনে ঘটনা থাহে। আমাকে গ্রামের নাম এটার রাখার পেছনেও বিরাট কারণ ছিল। হ্যাঁ, বাজান, এটা সত্য ঘটনা। এটা আমাকে গ্রামের ইতিহাসের নাম। আর এই অঞ্চলে মানুষ পেয়ারার ঘয় ঘয় কয়। তো হ্যাঁ, যা কইতেছিলাম, আমাকে গ্রামে আগে এক জমিদার বাস করত। ওনার নাম ছিল হরিশ্চন্দ্র রায়। উনি খুব শখ কইরা একানা বিশাল গোয়া বাগান ছিল। সে গ্রামে কাউকে ঢুকতেই দিত না। শুনছি বেশ বড় বড় ডাসা ডাসা মিষ্টি গোয়া হইতো উনার বাগানে। এক রাইতে ডাকাইতে আইসা জমিদার বাড়িতে হামলাই করছিল। জমিদার মশাইরে মুড়া রশ্মি দিয়া বানছিল। গোয়া বাগান দেখা ডাকাইতরা নাকি গোয়া চিরা খাইতেছিল।
জমিদারের এত শখের গোয়ায় বাবেচিরা সহ্যই করতে পারছিলেন না জমিদার, তাই চিল্লাইয়া ওনার পোলা গোবর্ধন রে ডাকতেছিল। ওরে গোবর্ধন, তোর বাপের গোয়া লইয়া গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লইছে রে, ডাকাইতরা সব লুটাইয়া ফুটাইয়া লইয়া গেল রে। মানে ওনার পেয়ারা বাগানের সব পেয়ারাগুলো সরবার করে দিচ্ছে। সেইটুকু বলে মুরব্বীর কপালে ঘাম মুছলেন, বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এদিকে মুনতাসির চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছেন। তার জীবনে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছে, কিন্তু এমন ঘটনা শুনেছে কি না মনে পড়ছে না। তার মুখ দেখে মুরব্বী গলা ছেড়ে আবারও বলতে লাগলেন, হরিশ্চন্দ্র পোলা ঘদ্দপ যখন খাটের তলায় কাঁপতেছিল, কিন্তু বাপের ওই ঘোয়া লইয়া গেল রে, কোয়া শিক্ষার হই না, তার গায়ে তেজ ভর করলো। এখন মরিচ পড়া শক্ত তরোয়াল লইয়া বাগানে আইলো, তখন নাকি ডাকাত বস্তা ভরে ঘোয়াল লইয়া দেওয়াল টপকাতেছিল। গোবর্ধন আর ডানে বামে তাকাইল না, অন্ধের মতন তরোয়াল দিয়া ওই ডাকাতের পাছা বরাবর, মানে আসল গোয়াল লক্ষ্য কইরা কোপ বসাইয়া দিল। এতক্ষণ ওনার বলা ঘটনাখানা ভ্যানওয়ালা শুনছিল, কিন্তু শেষের দিকে মিলল না দেখে পোড়ন কেটে বলেন, উহু, চাচা, কোপ না। আমার দাদার মুখে তো শুনছিলাম তরোয়ালখানা তীরের মতন করে ডাইরেক্ট কাদা বরাবর ভইরা দিছিল। ওহো, ওই একই কথা। মুরব্বী মাথা নাড়িয়ে সম্মতি জানালে, তারপর বাকি ঘটনা সমাপ্ত টানতে পুনরায় বলেন, তারপর ঢাকায় তো, ওহো বাপরে, মা রে বললা গোয়া বস্তা ফালাইয়া আপন গোয়া লইয়া পালাইয়া গেল। পরের দিন সকালে পুরো এলাকা রাষ্ট্র হইয়া গেল, জমিদার পোলা ডাকাতে গোয়া মারছে। সেই থেকে এই গৌরবের ইতিহাস ধাক্কা রাখতে গ্রামের নামটি হইয়া গেল গোয়া মারা। এইভাবে দিন যাইতেছিল, নামের লিগে কতবার লজ্জায় পড়ছিলাম। তয় মাস তিনেক আগে আমাকে গ্রামের শহর পোলা নাকি বিয়া বইতে আইছিল, বিয়া কারে গ্রামের নাম দেয়া বিয়া ভাঙ্গা দেওয়ার হুমকি দিছিল। পরে নেতা সুপারিশ সরকারি খাতা নামও পাল্টাইয়া রাখা হইল পদ্মরাঙ্গা। এবারের নামটা কত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাটতা রাজা, আমাকে সহজে ভালো কিছু রুচে রুচে না, তাই সুন্দর নাম পালাইয়া মুখে মুখে আগের ঐতিহাসিক নামটা বাঁচিয়ে রাখছি। তা বাজান, এই রাত বিরাতে তোমার ঘুমারা খাওয়ানে মানে ঘুমারা যাওয়ার শখ সাপ লাগান। মুনতাসির ততক্ষণ রাস্তার উপরে বসে পড়েছে, তার মাথা বন বন করে করছে। একটা নামের পেছনে এত কাহিনীও থাকতে পারে। কি অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত এদের চিন্তা ভাবনা। না, এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো, তারপর মুরব্বীকে বলল, চাচা, এখানে আসা আমার ভুল হয়েছে, আমি ঘুরে মারাও যাব না, গোয়া মারাও খাবো না, না 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 না, মানে নাই, যাবো না। আমি ঢাকায় যাব, আমাকে জাস্ট রেল স্টেশন বা বাস স্ট্যান্ড পথ দেখিয়ে দেন প্লিজ। ভ্যানওয়ালা তখন পুরো বিষয়টা বুঝতে পেরেছে, তাই কিছুটা নরম হয়েছে। সব জেনে খুব খারাপও লাগলো ছেলেটার জন্য, তাই বলল, বাস স্ট্যান্ড এখন বন্ধ, শেষ বাস ছাইড়া দিছে রাত 8টায়। স্টেশনে যাইতে হইলে মরা নদীর ওপর দিয়া যাইতে হইব। এই গভীর রাইতে হেই নেই নাকি জাউরা জিনের আসর বসে, বাঁচতে চাইলে যাইন না। মুনতাসিরও কিছু বলার ভাষা খুঁজেই পেল না, মাথায় কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে, কার কাছে যাবে? রাত খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বী দাঁড়িয়ে চুলকে বললে, তা বাজান, তুই আসলে যাইবা কই, কার কাছে আইস? আকবর বুইয়া বাড়ি। ও, তা পাগল সওয়াল আগে কইবা না? সাইকেলে ওঠো দেখি, এবার আমি তোমারে নিয়ে যাইতেছি, এক রেস বাইতে গিয়া নামাইমু। মুনতাসির হাঁপ ছাড়ল, অবশ্যই সেই একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখলো বাসারই জায়গা নেই। তখন মুরব্বী একগাল হেসে বলল, সামনে আইও বাজান, ডর নাই, আমার বুকের ভিতরে কইরা তোমারে লইয়া যামু। মুনতাসির ঠোক গেল, আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ও গড, হে কোন ফেরালাল ইউনিভার্সে ল্যান্ড করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের পর্বটা এখানে শেষ। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।